ডিএনএ প্রতিবেদন ছাড়াই করা যাবে ধর্ষণের বিচার, শিশু নির্যাতনের বিচারে হবে বিশেষ ট্রাইব্যুনাল, আইনের সংশোধনী বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন। ডিসেম্বরের মধ্যে সামর্থ্য অনুযায়ী সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, জুলাই আন্দোলনে পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বেশ কিছু সংস্কার প্রস্তাব নাকচ করে ঐক্যমত্য কমিশনে ইসির চিঠি, প্রবাসীদের জন্য প্রক্সি ভোট সহ আঞ্চলিক ডাটাবেজের পরিকল্পনা। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। 111-এর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, অভিযোগ তারেক রহমানের সংকট উত্তরণে ঐক্য করার আহ্বান। জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির 128 ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, চুয়েটেও বিভিন্ন মেয়াদে 19 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ। এবং উৎসব আনন্দ আর ভালোবাসায় হামজা চৌধুরীকে বরণ করে নিল বাংলাদেশ, দেশে পা রেখেই দিলেন ভারতকে হারানোর বার্তা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ডিএনএ প্রতিবেদন ছাড়াই করা যাবে ধর্ষণের বিচার, এক্ষেত্রে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচারকের অনুমোদন লাগবে। এছাড়া শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধানও থাকছে আইনটিতে। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া চূড়ান্ত হয়। বৃহস্পতিবারের সভায় চূড়ান্ত অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। দুদিন আগেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে মাগুরার ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশু আসিয়া। নির্মম এই ঘটনায় টনক নড়ে সবার, তারপরও বন্ধ হয়নি ধর্ষণ সহিংসতা। নেতিবাচক সংবাদে সয়লাব খবরের কাগজ আর সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্ষণ সহিংসতার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিচ্ছে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু ধারা সংশোধনের সিদ্ধান্ত হয়, যেখানে শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বৃহস্পতিবার আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। সংশোধনীতে ডিএনএ প্রতিবেদন ছাড়াই ধর্ষণের বিচারের সুযোগ থাকছে, তবে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচারকের অনুমোদন লাগবে। আইন উপদেষ্টা জানান, ধর্ষণ নিয়ে মিথ্যা মামলা করলে কঠোর শাস্তির বিধানও থাকছে আইনে। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, বিচার করবে। তবে এ সংশোধনীর সঙ্গে শিশু আসিয়ার ধর্ষণ হত্যার বিচারের সংশ্লিষ্টতা নেই। দ্রুততম সময়ে বিচারের কথাও জানান তিনি। এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই। ওই বিচার এগিয়ে চলেছে নিজস্ব গতিতে, এবং আমরা মনে করি খুবই দ্রুততার সাথে এই মামলার বিচার হবে। এই মামলার তদন্ত কার্য সমাপ্তির পথে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে 2-3 দিনের মধ্যে। মাজার ভাঙা বা এমন যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের হাতে সময় অল্প উল্লেখ করে ডিসেম্বরের মধ্যে যতটুকু সম্ভব সংস্কার শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে বন্ধু ও আশ্রয়দাতা হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের গোলযোগ অপচেষ্টা সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে। জুলাই আন্দোলনে পাওয়া দেশ গড়ার সুযোগ হেলায় না হারানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। দেশের আইন শৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার তেজগাঁও কার্যালয়ে পুলিশের 127 জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
জুলাই অভ্যুত্থানে দেশ গড়ার যে নতুন সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বিগত দিনের বদনাম ঘোচাতে পুলিশকে আইনের শাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছি, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছি, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। ডিসেম্বরে নির্বাচন হলে খুব বেশি সময় নেই বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরবর্তী নির্বাচিত সরকার যাতে আইন মেনে চলে এজন্য সংস্কার কাজে কারো চাপে নতি স্বীকার করা যাবে না। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা, যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। দেশ একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো গোলযোগের অপচেষ্টা মোকাবেলায় সজাগ থাকতে হবে। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। নারীর নিরাপত্তাহীনতা মেনে নেওয়া যায় না মন্তব্য করে যথাসম্ভব আইন প্রয়োগের নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঐকমত্য কমিশনের কাছে ইসির মতামত তুলে ধরে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি দিয়েছে ইসি। ভিন্নমত জানিয়ে নির্বাচন কমিশন থেকে ঐকমত্য কমিশনে চিঠি পাঠানো হয়েছে। 9 থেকে 10টি বিষয়ে ভিন্নমত পোষণ করেছে ইসি। এ বিষয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। আপত্তিটা এটা খুব জোরালো এবং এর কনোটেশনটা ডিফারেন্ট। আমি বলছি যে ভিন্নমত দিয়েছেন, ভিন্নমত কয়টা প্রকাশ করেছে, মানে কয়টা বিষয় স্যার? 7টা কি 8টার ব্যাপারে, 8টা বিষয়ের উপরে বোধহয় 9 কি 10টা আমি গুনে রাখি নাই। এটা উইচ ইজ ভেরি ট্রু, আমি গুনে রাখি নাই। এটা আমরা ঐকমত্য কমিশনের যিনি ডক্টর আলী রিজা স্যারের সহসভাপতি আলী রিজা স্যারকে ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ দিতে প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন ভবনে ওআইসি ভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। জানান, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ওআইসি প্রতিনিধি দল। চুলিয়ার রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি ও কাজের অগ্রগতি নিয়ে সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের 11 জন মিশন প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 4 নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর ওআইসির প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তা দেবে তারা। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters, for a free, fair and credible election.
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে ইসির হাতে প্রক্সি ভোটের কোনো বিকল্প নেই। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। ভোটার তালিকায় 11,783 জনকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। বর্তমানে 7টি দেশে কাজ চলছে। পর্যায়ক্রমে 33টি দেশে ভোটার নিবন্ধন করা হবে। এক লার্জ আমরা বলেছি, আমরা কোনো স্পেসিফিক কিছু বলি নাই, যেমন আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এ। এদিকে উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে ডাটাবেস সার্ভার তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন। 2028 সালের মধ্যে কাজ শেষ করতে প্রায় $41 মিলিয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এবং আমরা ভালো মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 111-এর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে এমন অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের শক্তির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। এখান থেকে উত্তরণের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো নানা চক্রান্ত চলছে, সেখান থেকে উত্তরণে অনলাইন অ্যাক্টিভিস্টদের নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, বিএনপির জনসমর্থন কমাতে প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। স্বৈরাচার বিদায় হলেও এখনো জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার নির্দেশনা 31 দফায় স্পষ্ট করেছে বিএনপি। দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। এদিকে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের আশার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচন প্রত্যাশা করে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হলে আমরা মনে করি এই যে সরকার, এই সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। অতএব আমরা অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচন দাবি করে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। তৃতীয় দফায় পিছিয়ে গেল পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় 239 জনের জামিনের আদেশ। আরও যাচাই বাছাইয়ের পর আগামী 10 এপ্রিল জামিনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। গেল 19 জানুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলা থেকে 178 জন বিডিআ সদস্যকে জামিন দেন আদালত। গেল বৃহস্পতিবার নতুন করে আরও 239 জনের জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এরপর তাদের জামিনের আদেশ প্রদানে একাধিক তারিখ ঘোষণার পর নতুন করে আগামী 10 এপ্রিল দিন ধার্য করেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। অধিকাংশ আসামির একাধিক জামিন আবেদন, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাইয়ে ও চূড়ান্ত আদেশে সতর্কতায় সময় লাগছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 150 জন আসামির হচ্ছে ডবল নাম, একজন আসামির নাম আছে মৃত্যুদণ্ড প্রাপ্ত, তার জামিন চাওয়ার কোনো সুযোগ বা জামিন দেওয়ার কোনো সুযোগ এই আদালতের অবশ্যই নাই। 287 জন সাক্ষী এই মামলায় জবানবন্দি দিয়েছে আসামিদের বিরুদ্ধে। এই 287 জন সাক্ষী অনেক আসামির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। একপাক্ষিক আবেগ না দেখিয়ে সবার প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 74 জন লোক এই দেশে মারা গিয়েছে। এই অংশটায় যারা বিচার প্রার্থী ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের আবেদন, তাদের কান্না, তাদের আহাজারি
তারা বিচার প্রার্থনা করছেন, সেই অংশটা কি মানবিক নয়? তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগের সংস্কারের জন্য কমিশনকে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে থাকছে। সোমবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ আইন সমিতির আয়োজনে ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অংশ নেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যরা। আগামী দিনগুলোতে আইন সমিতিকে তার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই আপনারা এগিয়ে যাবেন। আইন সমিতির প্রতিটি সদস্যের পাশে দাঁড়াবেন, তাদের ক্রান্তিকালে থাকবেন। এ সময় আইনজীবীদের সিয়াম শিক্ষার সঙ্গে আইন পেশায় একাত্ম থাকার আহ্বান জানান আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। আসুন আমরা সবাই মিলে নৈতিকতা, সততা ও পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের আইন ও বিচার ব্যবস্থার অগ্রগতিতে অবদান রাখি। এ সময় বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। I have declared and initiated the process of creating a separate secretariat for the judiciary, a pivotal measure to ensure the judiciary's administrative autonomy. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাবেন বলেও জানান প্রধান বিচারপতি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শেয়ারবাজার ধ্বংসের মাস্টারমাইন্ড সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে কয়েক হাজার কোটি টাকা লুটের অভিযোগ। অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই দিন প্রায় 362 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে যশোর 6 আসনের সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। বাকিটা জানবো আমাদের সহকর্মী ফজলে আদিত্যের প্রতিবেদন থেকে। সালমান এফ রহমান ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, তবে সবার কাছে পরিচিত ছিলেন শেয়ার বাজার খেকো দরবেশ হিসেবে। এবার তার বিরুদ্ধে করোনাকালে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে 22,000 কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। দুদকে আসা অভিযোগে বলা হয় 2020 সালের 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর টিকা, কিট ও ওষুধ নিয়ে গবেষণা শুরু করে গ্লোব বায়োটেক লিমিটেড। সেই বছর 2 জুলাই করোনা টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। এই ঘোষণার পরপরই গ্লোব বায়োটেকের সাথে বৈঠকে বসে ভ্যাকসিমকো। প্রস্তাব দেওয়া হয় ভ্যাকসিমকোর সাথে যৌথ ভ্যাকসিন বাণিজ্যের, কিন্তু তাতে গ্লোব ফার্মা রাজি না হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আমদানির চুক্তি করে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান ভ্যাকসিমকো। খরচ হয় 3.5 কোটি টাকা। অন্যদিকে সফলতার সাথে ভ্যাকসিন ট্রায়াল সম্পন্ন হলেও অনুমোদন মেনেনি বঙ্গভ্যাক্সের। এভাবে দেশীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে বিদেশ থেকে 1000 কোটি টাকার ভ্যাকসিন আমদানি করে সালমান এফ রহমান আত্মসাৎ করেছেন 22,000 কোটি টাকা। সেসব অভিযোগ আমলে নিয়ে এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সালমান এফ রহমান ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান ভ্যাকসিমকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সালমান এফ রহমান, ভ্যাকসিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে ভুয়া কাগজ দেখিয়ে আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে 222 কোটি টাকা লোন নিয়ে 190 কোটি টাকা পাচার ও 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। এদিন প্রায় 362 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 54 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
এদিকে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে গাজীপুর জেলা প্রশাসনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানে হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থী ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 15 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাবির 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। জানান সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19 ছাত্রলীগ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন। এর মধ্যে 7 জনকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম ও স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়, আর আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে 12 জনকে। সিন্ডিকেটে এটা কনফার্ম না, আমি আলোচনা হয়েছে, বিষয়টা আলোচনায় আসছিল, বেশ বিস্তারিত আলোচনায় হয়েছে। এটা ঈদুল ফিতর সামনে রেখে অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে প্রথম 30 মিনিটে রেলওয়ে ই টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট 1.5 কোটি হিট করেছে টিকিট প্রত্যাশীরা। এ সময় ঢাকা সহ সারা দেশে প্রায় 31,000 আসনের টিকিট বিক্রি হয়। রেলওয়ের বিশেষ ব্যবস্থায় আগামী 27 মার্চের টিকিট বিক্রি হয় আজ সকাল 8টা থেকে। টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম 30 মিনিটে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের 13,353টি, আর সারা দেশে বিক্রি হয় 17,481টি। প্রথম 30 মিনিটে ঢাকা সহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয় 30,834টি। এ সময় স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঈদের আগে এবং ঈদ পরবর্তী 7 দিন শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। পূর্ব ঈদ যাত্রা এবং ঈদের পরবর্তী 7 দিন আমাদের শতভাগ টিকিট অনলাইনে আমরা দিচ্ছি, বিক্রি হচ্ছে। আমাদের অফলাইনে কাউন্টারে কোনো টিকিট নেই। আর সম্মানিত যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে আমার মূল কাজ। টিকিট নিয়ে যে কোনো করাপশন, কালোবাজারির বিপক্ষে আপনাদের মাধ্যমে আমরা সাহায্য চাচ্ছি। এই ধরনের যদি কোনো কালোবাজারি ব্ল্যাকার পাওয়া যায় তাদের বিরুদ্ধে সবলে উৎপাদন করার জন্য আমরা প্রস্তুত। ইন্ডাস্ট্রিয়াল, নন ইন্ডাস্ট্রিয়াল এবং পাওয়ার প্ল্যান্টের লুব্রিক্যান্টের গ্রাহকদের সম্মানে বাংলাদেশে র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল এবং নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ইফতার ও নৈশ ভোজের আয়োজন করা হয়। এ সময় র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ ফিনিশড লুব আমদানিকারক। বিগত 18 বছর ধরে সেল বিশ্বের 1 নম্বর লুব্রিক্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস উত্তেজনাপূর্ণ হলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাড়ছে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশ ঐতিহাসিক শত্রুতা পেছনে ফেলে বৃদ্ধি করছে পারস্পরিক সহযোগিতা। বাংলাদেশ পাকিস্তানের এই সম্পর্ক নিয়ে মাথা ব্যথা বেড়েছে ভারতের। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। গেল বছর আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বোন রেহেনাকে নিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কে যেমন টানাপোড়েন তৈরি হয়েছে, তেমনি পাকিস্তানের সঙ্গে বেড়েছে ঘনিষ্ঠতা। ঢাকা ইসলামাবাদ সম্পর্কের এই উন্নতি সতর্ক পর্যবেক্ষণে রেখেছে দিল্লি। ভারতের ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে রয়েছে গভীর বেদনাদায়ক ঐতিহাসিক সম্পর্ক। 1971 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তান। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন করে ভারত। এক পর্যায়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অর্জিত এই স্বাধীনতা, সে সময়ের ক্ষত এখনো গভীর। তারপরেও সময়ের সঙ্গে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের হয়েছে উন্নতি।
গেল 15 বছর ধরে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক কিছুটা কঠিন পথে ছিল, তবে এই সম্পর্কটি এখন দুটি স্বাভাবিক প্রতিবেশী দেশের মতো অবস্থায় ফিরে আসছে বলে মনে হচ্ছে। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করাকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন লন্ডনের কিংস কলেজের সিনিয়র ফেলো এবং পাকিস্তানি শিক্ষাবিদ আয়েশা সিদ্দিকা। তবে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য পাকিস্তানের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ইকরাম সেহগালের মতো সাবেক পাকিস্তানি সামরিক কর্মকর্তা। চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সরকারের বৈদেশিক নীতির অগ্রাধিকারের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, তবে যাই ঘটুক না কেন দিল্লির জন্য ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।